প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ আমাদের এই অনুপাত বিশ্লেষণ মানে 6 নম্বর অধ্যায় আর 6টা অঙ্ক আছে। আর 6টা অঙ্ক করলেই আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হবে। তো 6টা অঙ্কের মধ্যে আজকে আমি 3টা অঙ্ক করব আর কালকে আমি 3টা অঙ্ক করব। 3 3 6টা অঙ্ক। আর এই অঙ্কের ছবিগুলো অলরেডি আমি ফেসবুকে গ্রুপে দিয়ে দিয়েছি, আশা করি সবাই তুলেছো। আর যারা তুলো নাই তারা ওগুলো তুলে নিও খাতায়, ঠিক আছে? তো আজকে আমি 3টা অঙ্ক নিয়ে আলোচনা করব, কালকে 3টা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো তার আগে আরেকটা কথা বলে রাখি। তো আজকে টোটাল 19টা ভিডিও তোমাদের বানিয়েছি, মানে এটা নিয়ে টোটাল 19টা ভিডিও হবে। তোমাদের 19 দিন ভিডিও করে তোমাদের এই 6 নম্বর অধ্যায় কমপ্লিট করলাম। এই 6 নম্বর অধ্যায় অনেক অঙ্ক করাইছি। এই 6 নম্বর অধ্যায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটাতে এই চ্যাপ্টার থেকে প্রতিনিয়ত অঙ্ক আসে, প্রতি বছরই অঙ্ক আসবে, ঠিক আছে? এবং এই অঙ্ক দিয়েই তোমরা পরীক্ষা হিসাবে সেকেন্ড পার্টের পরীক্ষায় শুরু করবা, কারণ এই অঙ্কগুলো অনেক ইজি, সূত্র বসে দিলে অঙ্ক হয়ে যায়। তো এই অঙ্ক তোমাদের অলরেডি প্রায় 25-30টার মতো তো হবে। এই অঙ্কটি করাইলাম, ঠিক আছে? আর 6টা অঙ্ক আছে, এই 6টা অঙ্ক করলে এই চ্যাপ্টার কমপ্লিট হবে। তো এই 6টা অঙ্কের মধ্যে আজকে 3টা করবো, কালকে 3টা করবো। তাহলে কালকে এই অধ্যায়টা করলে কালকে 20তম দিন, কালকে 20তম দিনেই এই চ্যাপ্টার কমপ্লিট হবে। তো আমরা আজকে 34 নাম্বার করব। বইয়ের 34 নাম্বার অঙ্কটা দেখো সবাই। অন্তু কোম্পানি লিমিটেড এর আর্থিক অবস্থার বিবরণী তথ্যাবলী নিচে প্রদান করা হলো। অন্তু কোম্পানি লিমিটেড এর আর্থিক অবস্থার বিবরণী 2017 সালের 31শে ডিসেম্বর তারিখের হিসাব খাত টাকা। সম্পত্তি সমূহ এখানে আছে আসবাবপত্র স্থায়ী সম্পদ, দালান কোঠা স্থায়ী সম্পদ, গ্রন্থসত্ত্ব হচ্ছে তোমার এটা হচ্ছে অস্পর্শ সম্পদ ফার্স্ট পার্টে, কিন্তু সেকেন্ড পার্টে এটা স্থায়ী সম্পদ। সুনাম ফার্স্ট পার্টে অস্পর্শ সম্পদ, কিন্তু সেকেন্ড পার্টে স্থায়ী সম্পদ। মজুত পণ্য মানে সমাপনী মজুত পণ্য চলতি সম্পদ। দেনাদার চলতি সম্পদ। দায় গ্রাহকের দোস্তরি এটা একটা অলিক সম্পদ। এরপরে শেয়ার মালিকদের সত্ত্ব দায়ের মধ্যে আছে সাধারণ শেয়ার মূলধন 10,000 শেয়ার 10 লক্ষ টাকা। সাধারণ সঞ্চিত তহবিল 1,25,000 টাকা। এই দুইটা মালিকানা তহবিল। নিট আয় বলতে সংগৃহীত আয় বোঝাইছে, মালিকানা তহবিল। 10% ঋণপত্র মানে দীর্ঘমেয়াদী দায়। পাওনাদার চলতি দায়, প্রদবিল চলতি দায়, বকেয়া বেতন চলতি দায়, আয়কর সঞ্চয় চলতি দায়। অন্যান্য তথ্যাবলীতে আছে শেয়ারের বাজার মূল্য প্রকৃত মূল্যের চেয়ে 20% বেশি, মানে প্রকৃত মূল্য যা তার 20% বেশি কি বাজার মূল্য। এই বছরে মোট বিক্রয়ের পরিমাণ 15 লাখ টাকা, নিট লাভের পরিমাণ 1 লাখ টাকা। এই হচ্ছে কোশ্চেন। কত কি চাইছে? প্রতিটি শেয়ারের বই মূল্য কত? বুঝে দেখো 34-এর ক, প্রতিটি শেয়ারের বই মূল্য। তুমি এই বক্সের একটু উপরে দেখো লেখা আছে সাধারণ শেয়ার মূলধন 10,000 শেয়ার 10 লাখ টাকা। তার মানে 10 লাখ টাকা 10,000 শেয়ারের দাম। তাহলে একটা শেয়ারের দাম কত সেটাই বের করতে হবে। বুঝে দেখো প্রতিটি শেয়ারের বই মূল্য, শেয়ার মূলধন ডিভাইড বাই শেয়ারের সংখ্যা। শেয়ার মূলধন কত? 10 লাখ, শেয়ারের সংখ্যা কত? 10,000। মানে 10,000টা শেয়ারের দাম 10 লাখ, তাহলে একটার দাম কত? 10 লাখে 10,000 দিয়ে ভাগ দিলাম 100 টাকা। ক্ষতে চাইছে মূলধন আবর্তন অনুপাত নির্ণয় করো। মূলধন আবর্তন অনুপাতের সূত্র কি? নিট বিক্রয় ডিভাইড বাই বিনিয়োজিত মূলধন। তো নিট বিক্রয় তো দেওয়াই আছে। বিনিয়োজিত মূলধনের সূত্র কি? শেয়ার মূলধন সাধারণ সূত্রে নিট আয় আর দীর্ঘমেয়াদী দায় হলো আছে ঋণপত্র। তাহলে কোশ্চেনে নিট বিক্রয় 15 লাখ, এরপরে শেয়ার মূলধন 10 লাখ, সাধারণ সূত্রে 1,25,000, নিট আয় 1 লাখ, ঋণপত্র 3 লাখ। এগুলো যোগ করলে কত হয়? 15,25,000। তো নিট বিক্রয় 15 লাখ আর বিনিয়োজিত মূলধন 15,25,000। 15 রাখলে 15,25,000 দিয়ে ভাগ দিলে কত আসে? 0.98 বার। এবার গতে কি চাইছে? অন্তু কোম্পানি লিমিটেড এর উপার্জন ক্ষমতা অনুপাত নির্ণয় করো। তোমাদের আমি ছবি তুলে দিয়েছিলাম 6 নম্বর অধ্যায় একটা শীটের 6-এর 2 পাতায় দেখবা। এখানে দেখো যে মুনাফা বা লাভ অর্জন ক্ষমতা অনুপাতকে কয় ভাগে ভাগ করছো, অনেকগুলো কিন্তু আছে।
আর আমাদের গতে কি চাইছে, গতে চাইছে উপার্জন ক্ষমতা অনুপাত নির্ণয় করো। এটা বলতে পার্টিকুলারে একটা অনুপাত চাই নাই, এটা বলতে এই যে উপার্জন ক্ষমতা অনুপাতে যে কটা আছে, এখানে আছে তোমার টোটাল 9টা, এই 9টা সূত্র অ্যাপ্লাই করতে হবে, মানে গতে এই 9টা সূত্র অ্যাপ্লাই করতে হবে। তবে ভয় পেয়ে লাভ নাই, 9টা সূত্র অ্যাপ্লাই করতে হবে না, এই 9টা সূত্রের মধ্যে যে কটা ইনফরমেশন আছে এই অঙ্কে সেই কটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে কতে আছে মোট লাভ অনুপাত, আজকের অঙ্কে মোট লাভই নেই, মোট লাভ তো বের করার কোনো অপশন নাই, বিধায় ওই সূত্রটা হবে না। ক্ষতে আছে নিট লাভ অনুপাত, সেটা আছে, এই দেখো নিট লাভ অনুপাত, এই সূত্র কি, নিট লাভ নিচে নিট বিক্রয় 4/100, নিট লাভ কোশ্চেনে দেওয়া আছে 1 লাখ, নিট বিক্রয় কোশ্চেনে দেওয়া আছে 15 লাখ, 1 লাখে 15 লাখ দিয়ে ভাগ 4/100, আসে কত 6.67%। এরপরে দেখো, তার মানে এখানে উপার্জন ক্ষমতা অনুপাত আছে 9টা, কিন্তু 9টার মধ্যে আজকের অঙ্কে যে কটা সূত্রে ইনফরমেশন দেওয়া আছে সেই কটা সূত্র করতে হবে। এই 9টার মধ্যে যদি 9টা থাকে 9টাই, 5টা থাকলে 5টাই, 6টা থাকলে 6টাই, একটা থাকলে একটাই, মানে এই 9টার মধ্যে যে কটা সূত্র অ্যাপ্লাই করা যায় সেই কটা করতে হবে। যেমন মোট লাভ অনুপাত, মোট লাভ নিচে নিট বিক্রয় 4/100, মোট লাভ আজকের অঙ্কে নাই, সো ক নম্বরের সূত্রটা আমরা করতে পারবো না। খতে নিট লাভ অনুপাত করা যাবে, করছি। গতে পরিচালন আয় অনুপাত, পরিচালন মুনাফা লাগবে, ওইটা আজকের অঙ্কে নাই, বের করা যাবে না। ঘটতে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, এই যে দেখো করলাম, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের সূত্র কি, উপরে নিট লাভ নিচে বিনিয়োজিত মূলধন 4/100, নিট লাভ তো কোশ্চেনে দেওয়া আছে। আর বিনিয়োজিত মূলধনের সূত্র কি, শেয়ার মূলধন, সাধারণ সঞ্চয়, নিট আয়, ঋণ পথে, চারটা কি যোগ 4/100। নিট লাভ আজকের অঙ্কে কত 1 লাখ, শেয়ার মূলধন 10 লাখ, সাধারণ সঞ্চয় 1,25,000, নিট আয় 1 লাখ, ঋণ পথে 3 লাখ, এগুলো যোগ করলে কত হয় 15,25,000। তাহলে নিট লাভ 1 লাখ রে 15,25,000 দিয়ে ভাগ 4/100, আসবে কত 6.56%। এরপর হলো ইকুইটি বা শেয়ার মালিকদের আয় অনুপাত, সাধারণ শেয়ার মালিকদের সত্ত্বের উপর আয় অনুপাত, এটা বের করা যাবে। এটা সূত্র কি, সাধারণ শেয়ার মালিকদের আয় অনুপাতের সূত্র হলো নিট লাভ নিচে সাধারণ শেয়ার মালিকানা তহবিল 4/100, নিট লাভ তো দেওয়াই আছে, সাধারণ শেয়ার মালিকানা তহবিল কি, শেয়ার মূলধন তার সাথে সাধারণ সঞ্চয় যোগ নিট আয় যোগ। আর একটা কথা বলে রাখি, সাধারণ শেয়ার মালিকানা তহবিল বলতে বুঝাইছে মালিকানা তহবিলের পুরো সূত্রটাই হবে, শুধুমাত্র অগ্রাধিকার শেয়ার মূলধনটা বাদে, মানে অগ্রাধিকার শেয়ার মূলধনটা হবে না। তাহলে শেয়ার মূলধন বলতে সাধারণ শেয়ার মূলধন বোঝায়, সাধারণ সূত্র নিট আয়, এই তিনটা যোগ করলাম 4/100, তাই নিট আয় কত 1 লাখ, সাধারণ শেয়ার মূলধন কত 10 লাখ, সাধারণ সঞ্চয় 1,25,000, নিট আয় 1 লাখ, যোগ করে 12,25,000, তাহলে 1 লক্ষ করে 12,25,000 দিয়ে ভাগ 4/100, আসবে কত 8.16%। এবার বিনিয়োজিত মূলধনের সুদ ও কর পূর্ব নিট লাভ, এটা আমরা বের করতে পারবো না, কেন, কারণ আজকের অঙ্কে সুদ ও কর পূর্ব নিট লাভ নাই। শেয়ার প্রতি আয় বের করতে পারবো, বিক্রয় উপর নগদ আয়ের হার, মানে পরিচালনার এই কার্যক্রমের মাধ্যমে নগদ প্রবাহ, এটা নাই, সো এটাও বের করতে পারবো না। আর মোট সম্পদের আয় অনুপাত, এটা বের করতে পারবো, তার মানে আর দুইটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো, শেয়ার প্রতি আয় আর মোট সম্পদের উপর আয় অনুপাত। এরপরে দেখো শেয়ার প্রতি আয়, শেয়ার প্রতি আয় সূত্র কি, নিট লাভ ডিভাইড বাই সাধারণ শেয়ার সংখ্যা, নিট লাভ কত 1 লাখ, সাধারণ শেয়ার সংখ্যা কত 10,000, তাহলে 1 লাখ রে 10,000 দিয়ে ভাগ দিলে কত আসে 10 টাকা। আর মোট সম্পদের উপর আয় অনুপাতের সূত্র কি, উপরে নিট লাভ নিচে মোট সম্পদ 4/100, তো নিট লাভ কোশ্চেনে দেওয়া আছে 1 লাখ, আর মোট সম্পদ কোশ্চেনে দেওয়া আছে 15,85,000। এখন বলতে পারো যে স্যার 15,85,000 কিন্তু আপনি 15,60,000 দিলেন কেন, কারণ আমি আগেই বলছিলাম মোট সম্পদ মানে মোট সম্পদ থেকে অলিক সম্পদ বাদ দিতে হবে, তাহলেই মোট সম্পদ পাওয়া যাবে। তাহলে আজকে অলিক সম্পদ একটা আছে, ওই যে কোশ্চেনে বলছে না দায় গ্রাহকের দস্তরি বা কমিশন 25,000 টাকা, ওইটা হচ্ছে তোমার অলিক সম্পদ। তাহলে 15,85,000 থেকে 25 গেলে থাকে কত 15,60,000। কালকে আমি ওকে যখন ছবি দিয়েছিলাম এই একটা জায়গায় ভুল ছিল, ওটা 15,85,000 ছিল, 15,60,000 হবে, সবাই এটা ঠিক করে নিও, 15,60,000 হবে, কারণ দায় গ্রাহকের দস্তরিটা আসবে না। তাহলে 15,85,000 থেকে দায় গ্রাহকের দস্তরি 25 বাদ দিলে থাকে কত 15,60,000, তাহলে 1 লাখ রে 15,60,000 দিয়ে ভাগ 4/100, আসবে হচ্ছে 6.41%। এবার আসি, অনেকেই হয়তোবা কোশ্চেনটা ক্লিয়ার হয় নাই, সেখানে আমি আরেকবার বলছি। গতে চাইছে অন্তু কোম্পানি লিমিটেডের উপার্জন ক্ষমতা অনুপাত নির্ণয় করো। উপার্জন ক্ষমতা অনুপাত মানে কি, তোমার উপার্জন ক্ষমতা অনুপাত যাচাই করার জন্য যে কটা সূত্র অ্যাপ্লাই করতে হবে সেই কটা সূত্র মানে এই অঙ্কে করা উচিত। যেমন এখানে উপার্জন ক্ষমতা অনুপাত টোটাল 9টা আছে, এই 9টাই তোমার অ্যাপ্লাই করতে হবে।
মোট লাভ অনুপাত এটা অ্যাপ্লাই করতে পারতেছি না, কারণ এটা ইনফরমেশন নাই। নিট লাভ অনুপাত করছি, পরিচালনা আয় অনুপাত করি নাই, কারণ এটা ইনফরমেশন নাই। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত করছি, সাধারণ শেয়ার মালিকের আয়ের উপর অনুপাত করছি, বিনিয়োজিত মূলধনের সুদ ও কর আয় অনুপাত করি নাই, কারণ এটা ইনফরমেশন নাই। শেয়ার প্রতি আয় করছি, বিক্রয়ের উপর নগদ আয়ের হার, এটা ইনফরমেশন নাই। আর মোট সম্পদের উপর আয় অনুপাত এটা করছি। মানে এই 9টার মধ্যে, এই 9টা সূত্রের মধ্যে আজকের অঙ্কে 5টার ইনফরমেশন আছে, বিধায় 5টা সূত্র অ্যাপ্লাই করছি। আর 4টা সূত্রে ইনফরমেশন নাই, বিধায় 4টা সূত্র অ্যাপ্লাই করি নাই। এ গেল তোমার 34 নম্বর অঙ্ক। এরপরে হচ্ছে 35, মানে তোমাদের বইয়ের সর্বশেষ অঙ্ক, তোমাদের বইয়ের সর্বশেষ অঙ্ক 35। নীল সবুজ ফ্যাশন লিমিটেড এর 2017 সালে 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে আর্থিক তথ্যাবলী ছিল নিম্নরূপ। নীল সবুজ ফ্যাশন লিমিটেড বিশদ আয় বিবরণী 2016-17 সালে 31শে ডিসেম্বর তারিখে হিসাব খাত টাকা প্রত্যক্ষ পরিচালন আয়। দেখো বিক্রয় দেওয়া আছে 20 লাখ, ব্র্যাকেট দিয়ে বলছে 80% ধারে, বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করছে? প্রারম্ভিক মজুদ 1,25,000, ক্রয় 16,25,000, কিন্তু এর 65% ধারে। তাহলে প্রারম্ভিক ক্রয় যোগ বিয়োগ সমাপনী মজুদ পণ্য 2,50,000, যোগ বিয়োগ করলে বিক্রিত পণ্যের ব্যয় 15 লাখ। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ পাইছি মোট লাভ 5 লাখ, বিয়োগ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে আছে প্রশাসনিক ব্যয় 50,000, আর বিক্রয় খরচের মধ্যে আছে বিজ্ঞাপন ব্যয় 20,000, অনাদায়ী দেনা 15,000, বই পরিবহন 25,000। এই সব যোগ করে মোট পরিচালন ব্যয় 1,10,000। তাহলে 5 লাখ টাকা মোট লাভ, পরিচালন ব্যয় 1,10,000, বিয়োগ করে পরিচালন মুনাফা দেওয়া আছে 3,90,000। এরপর অপরিচালন আয়তে দেওয়া আছে উপহারে 20,000 টাকা যোগ, আর অপরিচালন ব্যয়তে ঋণের সুদ দেওয়া আছে 60,000 বিয়োগ। তো 20 থেকে 60 গেলে থাকে -40, তা 3,90,000 থেকে -40 গেলে থাকে কত? 3,50,000 হচ্ছে নিট লাভ। এরপর অন্যান্য তথ্যাবলীতে বলছে দেনাদার 4 লাখ, পাওনাদার 1.5 লাখ। ঋণ নেওয়া হয়েছে 30/6/17-তে, ঋণের উপর 5% সুদ ধরা হয়েছে। এখন কত যাচ্ছে ঋণের পরিমাণ কত? কত মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত কত, কত দেনাদার আবর্তন, পাওনাদার আবর্তন অনুপাত কত। এই অঙ্কটা কিভাবে করব দেখো। দেখো এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা অঙ্ক হিসেবে আসতে পারে, নৈবিত্তিক আসতে পারে। টেস্ট পেপারে অসংখ্য নৈবিত্তিক আছে এটা নিয়ে, সবাই মনোযোগ সহকারে দেখো। বক্সের নিচে আছে কি? ঋণ নেওয়া হয়েছে বক্সের নিচে কি বলছে? ঋণ নেওয়া হয়েছে 30/6/2017 তারিখে, ঋণের উপর 5% সুদ ধরতে হবে। আর বক্সে অপরিচালন ব্যয়তে ঋণের সুদ দেওয়া আছে 60,000 টাকা। তার মানে ঋণের সুদ 5%, মানে 100 টাকার মধ্যে 5 টাকা ঋণের সুদ। 1 নাম্বার গেল। 2 নাম্বার, ঋণ নিছ কবে? 30/6/17, 30/6/17, 30/6 মানে অলরেডি 6 মাস পার হয়ে গেছে। 7, 8, 9, 10, 11, 12, তার মানে ঋণের 6 মাসের সুদ ধরতে বলা হয়েছে এই অঙ্কে। ঋণের উপর 6 মাসের সুদ ধরতে বলা হয়েছে। আর বলবা যে কিভাবে? ঋণ নিছি
30/6/17 মানে জুন মাসের 30 তারিখে আমি ঋণ নিচ্ছি, তার ঋণের সুদটা কবে থেকে দিব? জুন মাসের 30 তারিখ থেকে দিব নাকি জানুয়ারি মাস থেকে দিব? নিশ্চয়ই জুন মাসের 30 তারিখ থেকে, কারণ যেদিনকার থেকে ঋণ নিছে সেদিনকার থেকে সুদ দেবো, তার আগের সুদ তো আমি দিব না। যেদিনকার থেকে ঋণ নিছে সেদিনকার থেকে সুদ দিব। তাহলে 30/6/17 ঋণ নিছি, তাই 30/6/17 মানে কি 6 মাস পর সুদ ঋণ নিছি। যেহেতু 6 মাস পর ঋণ নিছি বিদায় 6 মাসের সুদ ধরতে হইব। তার মানে ঋণের সুদ হইব হলো 30/6/17 তারিখে ঋণ নিছি, তার মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে 6 মাসের সুদ ধরতে হইব। আর ঋণের সুদ দেওয়া আছে কয় টাকা? 60,000 টাকা। মানে 30/6/17 ঋণ নিছি মানে কি ঋণ তো 6 মাস পর নিছি, তার মানে ঋণের সুদও কি 6 মাস পর দিতে হইব। মানে কাহিনীটা হলো এরকম, তুমি আজকে দুপুরে রান্না করা, দুপুরে আজকে ভাত রান্না করা, ওটা কি আজকে সকালে খেতে পারবা? সকালে খেতে পারবো না, আজকে সকালে খেতে পারবো না। আজকে রাতে খেতে পারবা, আজকে দুপুরে খেতে পারবা, বিকালে খেতে পারবা, সন্ধ্যা খেতে পারবা, কালকেও সকালে খেতে পারবা, কিন্তু আজকে সকালে তো সম্ভব না। সম্ভব না। মানে আজকে দুপুরে রান্না করা ভাত আজকে সকালে খেতে পারবো না, আজকে বিকাল অবধি বা রাত অবধি খেতে পারবা। ঠিক সেম যে তুমি ঋণটা নিচ্ছ বছরের মাঝামাঝি সময়, তার মানে আগে সুদ হইব না, পরের সুদ হইব। যে তারিখ থেকে ঋণ নিচ্ছি তার পরের থেকে সুদ কাউন্ট হইব। তাই ঋণটা নিচ্ছি কবে? 30/6/17 যেহেতু 30/6/17 নিচ্ছি, তাই ঋণের সুদটা কাউন্ট শুরু হইব কবে? 30/6 থেকে। মানে 30/6 মানে কি 30/6 তো শেষ হয়ে গেল, তার মানে 7, 8, 9, 10, 11, 12 মানে 6 মাসের সুদ কাউন্ট করতে হইব। তাহলে এবার দেখো কিভাবে করি। ঋণের 6 মাসের সুদ 60,000 টাকা, তার মানে ঋণ নিছি 30/6/17 মানে 6 মাস পর ঋণটা নিছি, তাই ঋণের সুদটাও কি 6 মাসে দিচ্ছি। তার ঋণের সুদ অপরিচয় ব্যয়তে দেওয়া আছে কত? 60,000। তার মানে 6 মাসের ঋণের সুদ 60,000। তাই 6 মাসের ঋণের সুদ 60,000, তাহলে 1 বছরের ঋণের সুদ কত? তাহলে ঋণের 12 মাসের সুদ 60,000 টাকা 6 মাসের 12 মাসে কত? 6 মাসের বিদায় 6 দিয়ে ভাগ। ঋণের সুদ 60,000 টাকা 6 মাসের, তাই 6 দিয়ে ভাগ, তাই পাইলাম 1 মাসে। আর আমার দরকার কত? 12 মাসের, বিদায় 12 দিয়ে গুণ। তাহলে 60,000 কে 6 দিয়ে ভাগ, 10,000, 12 দিয়ে গুণ, কত আসে? 1,20,000। তার মানে 6 মাসের সুদ যদি 60,000 হয়, তাহলে 12 মাসের সুদ কত? 1,20,000। এতে তো কার কোনো সমস্যা নেই। এতটুকু কি বুঝছি নাই বুঝি নেই? আমি আবার বলতেছি, 30/6/17 নিছো, 30/6/17 মানে কি 6 মাস পর ঋণ নিছো, তার ঋণের সুদ হইব কি 6 মাসে। তার 6 মাসের ঋণের সুদ কোশ্চেনে দেওয়া আছে 60,000, তাই 6 মাসের সুদ যদি 60,000 হয়, তাহলে 12 মাসের সুদ কত? 1,20,000। এতে কারো কোনো তো সমস্যা থাকার কথা না। 6 মাসের সুদ 60,000 হলে 12 মাসের সুদ কত? 1,20,000। এরপর কি বলছে? ঋণের সুদ 5%। আর আমি আগেই বলছি যার উপর পার্সেন্টেজ বলবো তাকে কি ভাবতে হবে? 100। তাই ঋণের সুদ যে 5%, কার 5%? ঋণের 5%। তার ঋণ যা আছে তার 5% হলো সুদ। তাহলে লিখলাম 5 টাকা ঋণের সুদ হলে ঋণ কত টাকা? 100 টাকা। কেন? কারণ ঋণের সুদের হার কয় পার্সেন্ট বলে গেছে? 5%, মানে 5 টাকা ঋণের সুদ। আর ঋণের সুদটা কার উপর ধরি? ঋণের উপর। যার উপর ধরবো তাকে কি ভাবতে হবে? 100। তাহলে 5 টাকা ঋণের সুদ হলে ঋণ কয় টাকা? 100 টাকা। 1 টাকা হইলে কত? আর ওই যে 1,20,000 টাকা হইলে কত? তাহলে 100 গুণ 1,20,000 ভাগ 5 ইকুয়াল টু 24 লক্ষ টাকা। তার মানে ঋণটা কয় টাকা? 24 লাখ। তাহলে এটা বুঝছো না? বুঝো নাই? আমি আবার বলতেছি, ঋণের সুদ 60,000 6 মাসে, তাহলে 12 মাসের কত? 1,20,000। ঋণ কয় পার্সেন্ট? 5%, মানে 5 টাকা। তাহলে ঋণের সুদ 5 টাকা হলে, ঋণের সুদ যদি 5 টাকা হয়, তাহলে ঋণ কত? 100 টাকা। তাহলে 5 টাকা ঋণের সুদ হলে ঋণ 100 টাকা, 1 টাকা কত? আর 1,20,000 টাকা হলে কত? এভাবে তোমার ঋণটা বের করতে হবে। এবার তুমি যদি প্রমাণ চাও, তাহলে প্রমাণ দেখো। ঋণ যদি 24 লাখ হয়, 5% সুদ, 24 লাখে 5% করলে কত হয়? 1,20,000। আর 6 মাসের সুদ করলে কত আসে? 60,000। তার মানে ঋণের 6 মাসের সুদ 60,000 পাইলাম, প্রমাণিত হইলো। তার মানে এভাবে লোক করতে হচ্ছে কাউন্ট। মানে হচ্ছে ঋণের সুদের হার বলছে 5%, তাহলে 5% কার 5%? ঋণের 5%। তাহলে মানে 5 টাকা যদি ঋণের সুদ হয়, ঋণ কত টাকা? 100 টাকা। 1 টাকা হইলো কত? আর 1,20,000 কেমনে এলো? 60,000 টাকা ঋণ দেওয়া আছে, ঋণের সুদ দেওয়া আছে। তাহলে 60,000 টাকা ঋণের সুদ 6 মাসে কিভাবে ভাবলাম? ও যে বলেছে 30/6/17 নিছি, 30/6/17 মানে কি 6 মাস পরে আমি ঋণটা নিছি, তার মানে বাকি 6 মাসের ঋণের উপরে সুদ ধরতে হইব। তাই ঋণের সুদ দেওয়া আছে 6 মাসের 60,000, তাহলে 12 মাসের সুদ কত? 1,20,000। তাহলে 1,20,000 টাকা হলে কত? কি ব্যাপারটা কি বলছি? মানে 30/6/17 তে ঋণ নিছি। 30/6/17 তে ঋণ নেওয়া মানে কি? 30/6/17 তে ঋণ নেওয়া মানে হচ্ছে আমার 6 মাস পরে ঋণ নিছি। যেহেতু বছরে 6 মাস পর ঋণ নিছি, তার মানে বাকি 6 মাসের সুদ ধরতে হইব।
তাহলে 30 6 17 তে ঋণ নিছি, তার মানে 30 6 17 থেকে 31 12 17 পর্যন্ত রইল কয় মাস? বাকি 6 মাস। বাকি 6 মাসের সুদ দিতে হইব। তাহলে ঋণের সুদ দেওয়া আছে 60,000, তাহলে ঋণের সুদ 60,000 টাকা কি 6 মাসে, তাহলে 12 মাসে কত? 1,20,000। তাহলে 5 টাকা ঋণের সুদ হলে ঋণ কত টাকা? 100 টাকা। একটা হলো কত? 1,20,000 টাকা কত? খতে কি চেয়েছে? মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত। খ রোমান সংখ্যা 1, মোট লাভ অনুপাত ইকুয়াল টু উপরে মোট লাভ নিচে নিট বিক্রয় 4/100। মোট লাভ কত? কোশ্চেনে দেওয়া আছে মোট লাভ 5 লাখ, নিচে নিট বিক্রয় 20 লাখ, 4/100। তাহলে মোট লাভ 5 লাখ, নিচে 20 লাখ, 4/100, 25%। রোমান সংখ্যা 2 চাইছে নিট লাভ অনুপাত। উপরে নিট লাভ নিচে নিট বিক্রয় 4/100। নিট লাভ দেওয়া আছে 3,50,000, নিট বিক্রয় হলো 20 লাখ, 4/100। তাহলে 3,50,000 কে 20 লাখ দিয়ে ভাগ 4/100, আসবে হচ্ছে 17.5%। এই হলো মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত গেল। এবার গতে কি চাইছে? গতে চাইছে আরো দুটো অনুপাত, দেনাদার আবর্তন, পাওনাদার আবর্তন। তাহলে গ রোমান সংখ্যা 1, দেনাদার আবর্তন অনুপাত। এর সূত্র কি? উপরে ধারে বিক্রয়, নিচে দেনাদার যোগ প্রাপ্য বিল। প্রাপ্য বিল নাই। বিক্রয় কত? 20 লাখ, 20 লাখের 80% কি ধারে, আর নিচে দেনাদার হলো 4 লাখ। দেখো আজকের অঙ্কে বিক্রয় আছে 20 লাখ আর বলে আছে 80% ধারে, তাহলে 20 লাখে 80% কত হয়? 16 লাখ, নিচে 4 লাখ, 16 লাখ রে 4 লাখ দিয়ে ভাগ, মানে 4 বার। এটা হচ্ছে অ্যানসার। আর রোমান সংখ্যা 2 এ চাইছে পাওনাদার আবর্তন অনুপাত। উপরে ধারে ক্রয়, নিচে পাওনাদার। আজকের অঙ্কে ক্রয় আছে 16,25,000, বলছে এর 65% ধারে, আর পাওনাদার হলো 1.5 লাখ। ক্রয় আছে 16,25,000, এর 65% ধারে, এর 65% কলে আসলে 10,56,250, আর নিচে হলো 1.5 লাখ। তাহলে 10,56,250 কে 1.5 লাখ দিয়ে ভাগ, 7.04 বার। এই হচ্ছে তোমার 35 নম্বর অঙ্ক, মানে বইয়ের সর্বশেষ অঙ্ক। এরপরে দেখো বইয়ের বাইরে থেকে আমি আরো 4টা অঙ্ক করাবো, যেটা তোমাদের শীটও দেওয়া ছিল এবং ছবিও তুলে দিয়েছি। বইয়ের বাইরেও আরো 4টা অঙ্ক করব। তো দেখো বইয়ের বাইরে একটা অঙ্ক 6 নম্বর অঙ্ক, মিস্টার রোহি অ্যান্ড কোম্পানি 2017 সালের ইনফরমেশনগুলো নিয়ে মরুক। দেখো এখানে কি কি দেওয়া আছে? মজুদ পণ্য বলতে সমাপনী মজুদ পণ্য বোঝায় 6 লাখ, প্রাপ্য হিসাব মানে দেনাদার 2,40,000, ব্যাংকে নগদ মানে ব্যাংকে জমা 60,000, প্রাপ্য নোট 30,000, দালান কোঠা 1.5 লাখ, মূলধন 1.5 লাখ, প্রদেয় হিসাব 2,40,000, প্রদেয় নোট 15,000, ব্যাংক জমাতিরিক্ত 60,000, মোট বিক্রয় 4,50,000। বলছে নিট লাভ মোট ব্যয়ের 20%, মানে মোট ব্যয় কত জানি না, সেই মোট ব্যয়ের 20% হচ্ছে নিট লাভ। কত যাইছে? চলতি অনুপাত করো মন্তব্য ব্যতীত, মানে মন্তব্য দেওয়ার প্রয়োজন নাই। খতে যাইছে মজুদ আবর্তন অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করো মন্তব্য ব্যতীত। গতে যাইছে নিট লাভ অনুপাত আর কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো মন্তব্য ব্যতীত। তার মানে কয়টা সূত্র অ্যাপ্লাই করতে হবে? টোটাল 5টা সূত্র অ্যাপ্লাই করতে হবে, কিন্তু কোনো মন্তব্য দিতে হবে না।
দেখো 6 এর ক রোমান ক কতটা একটা চাইছে চলতি অনুপাত, কতে কি চাইছে চলতি অনুপাত। চলতি অনুপাতের সূত্র কি? উপরে চলতি সম্পদ নিচে চলতি দায়। চলতি সম্পদ কি কি আছে? মজুদ পণ্য বলতে সমাপরি মজুদ পণ্য বুঝাইছে, যোগ প্রাপ্য হিসাব বলতে দেনাদারকে বুঝাইছে, যোগ ব্যাংকে নগদ বলতে হলো ব্যাংক জমা বুঝাইছে, যোগ প্রাপ্য নোট বলতে প্রাপ্য বিলকে বুঝাইছে। এই কয়টাই চলতি সম্পদ। আর নিচে চলতি দায় আছে প্রদেয় হিসাব মানে হলো পাওনাদার, প্রদেয় নোট মানে হচ্ছে প্রদেয় বিল, আর ব্যাংক জমাতিরিক্ত। তাহলে মজুদ পণ্য কত? 6 লাখ, প্রাপ্য হিসাব 2,40,000, ব্যাংকে জমা 60,000, প্রাপ্য নোট 30,000। আর নিচে প্রদেয় হিসাব হলো 2,40,000, প্রদেয় নোট 15,000, ব্যাংক জমাতিরিক্ত 60,000। এবার উপরের গুলো যোগ করলে চলতি সম্পদ আসে 9,30,000, আর নিচের গুলো যোগ করলে আসে 3,15,000। 9,30,000 কে 3,15,000 দিয়ে ভাগ দাও, ভাগ দিলে আসবে 2.95:1। এবার খ এর রোমান সংখ্যা 1 এ চাইছে মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাতের কিন্তু দুইটা সূত্র আছে, একটা বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইড বাই গড় মজুদ, আর একটা হলো নিট বিক্রয় ডিভাইড বাই সমাপরি মজুদ। আজকের অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয় নাই, সো আজকে নিট বিক্রয় দিয়া করি। নিট বিক্রয় ডিভাইড বাই সমাপরি মজুদ পণ্য। নিট বিক্রয় কোশ্চেনে দেওয়া আছে কত? মোট বিক্রয় মানে নিট বিক্রয় 4,50,000, নিচে সমাপরি মজুদ পণ্য 6 লাখ। 4,50,000 কে 6 লাখ দিয়ে ভাগ, 0.75 বার। এবার ক্ষয়ের রোমান সংখ্যা 2 এ চাইছে তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাতের সূত্র কি? উপরে তড়িৎ সম্পদ নিচে তড়িৎ দায়। তড়িৎ সম্পদ কেমনে বের করবা? চলতি সম্পদ বিয়োগ সমাপরি মজুদ পণ্য বিয়োগ অগ্রিম খরচ আজকের অঙ্কে নাই। আর তড়িৎ দায়ের সূত্র কি? চলতি দায় বিয়োগ ব্যাংক জমাতিরিক্ত। তাহলে চলতি সম্পদ আজকের অঙ্কে কয় টাকা? 9,30,000 বিয়োগ সমাপরি মজুদ পণ্য 6 লাখ, চলতি দায় হলো 3,15,000 বিয়োগ ব্যাংক জমাতিরিক্ত 60,000। তাই 9,30,000 থেকে 6 লাখ গেলে থাকে কত? 3,30,000। আর 2,15,000 থেকে 60 গেলে থাকে কত? 2,55,000। 3,30,000 কে 2,55,000 দিয়ে ভাগ, আসবে হচ্ছে 1.29:1। এটা হচ্ছে ক্ষয়ের রোমান সংখ্যা 2। এবার 6 এর গতে কি চাইছে? নিট লাভ অনুপাত আর কার্যকরী মূলধন অনুপাত বের করো। দেখো গ রোমান সংখ্যা 1 নিট লাভ অনুপাত। এর সূত্র কি? উপরে নিট লাভ নিচে নিট বিক্রয় 4/100। মোট বিক্রয় তো দেওয়া আছে 4,50,000, 4/100, কিন্তু নিট লাভ কি দেওয়া আছে? নিট লাভ দেওয়া নেই, সেটা বের করতে হবে। সেটা বের করতে হবে চলতি কার্য করে। চলতি কার্য নিট মুনাফা নির্ণয়। দেখো কি বলছে? নিট মুনাফা মোট ব্যয়ের 20%, মোট ব্যয়ের 20%। নিট মুনাফা মোট ব্যয়ের 20%। যদি বিক্রয়ের 20% বলতো তাহলে সমস্যা ছিল না, বিক্রয় 20% করলে আমরা পেয়ে যাব নিট লাভ। কিন্তু বলছে মোট ব্যয়ের 20%।
কিন্তু আজকের অঙ্কে তো মোট ব্যয় নাই, তাহলে এটা দুই রকম ভাবে করা যায়, আমি আজকে ঐকিক নিয়মে করাইতেছি। দেখো মোট ব্যয়ের 20%, যার উপর পার্সেন্ট ভাববো বলবো, যার উপর পার্সেন্টেজ বলবো তাকে কি ভাবতে দিব 100। আগে আমি বলছিলাম নিট লাভ মোট ব্যয়ের 20%, মোট ব্যয়ের 20%, তাহলে মোট ব্যয়ের কি ভাবতে দিব 100, কারণ আমি আগে বলছি যার উপর পার্সেন্টেজ বলবো তাকে কি ভাবতে দিব 100, তাহলে মোট ব্যয় 100 টাকা। তাহলে দেখো মোট ব্যয় 100 টাকা আর লাভ কত টাকা 20 টাকা, তাহলে মোট ব্যয় 100 লাভ 20, তাহলে 120 টাকা কি বিক্রয় মূল্য। দেখো এটা বুঝছো না বুঝো না, মোট ব্যয়ের 20% লাভ, মোট ব্যয়ের 20% লাভ, যার উপর লাভ বলবো তাকে কি ভাবতে হবে 100, তাহলে মোট ব্যয় কত টাকা 100, আর এর উপর লাভ কত টাকা 20 টাকা, তাহলে লাভ হলো 20 টাকা, তাহলে 100 টাকা খরচ 20 টাকা লাভ, তাহলে 100 টাকা খরচ 20 টাকা লাভ, তাহলে বেচছে কত 120 টাকা। তাহলে লিখতে পারো 120 টাকা বিক্রয় মূল্য হলে নেট লাভ 20 টাকা। দেখো এটা লিখতে পারো কিনা, মোট ব্যয়ের 20%, মোট ব্যয়ের 20% নেট লাভ, মোট ব্যয়ের 20%, যার উপর পার্সেন্ট বলবো তাকে কি ভাবতে হবে 100, মোট ব্যয়ের 20% মানে কি মোট ব্যয় 100 আর লাভ হলো 20 টাকা, তাহলে 100 টাকা খরচ 20 টাকা লাভ, তাহলে এই মিলে বেচছে কত 120 টাকা। তাহলে লিখলাম 120 টাকা বিক্রয় মূল্য হলে নেট লাভ কত টাকা 20 টাকা, সুতরাং 1 টাকা বিক্রয় মূল্য হলে নেট লাভ কত 20/120, আর সুতরাং আমাদের বিক্রয় দেওয়া আছে কত 4,50,000, তাহলে 4,50,000 টাকা বিক্রয় মূল্য হলে নেট লাভ কত 20 গুণ 4,50,000 ডিভাইডেড বাই 1,20,000, তাহলে 20 রে 4,50,000 দিয়ে গুণ 120 দিয়ে ভাগ দিলে আসে হলো 75,000 টাকা। এটাই হচ্ছে তোমার নেট লাভ। সেই নেট লাভ 75,000 দিবা, 75,000 কে 4,50,000 দিয়ে ভাগ 4 গুণ 100, 16.66666 অনেকগুলো আসবে, তো আমরা দশমিক পর 5 বা 5 এর বেশি থাকলে কি এক যোগ করে দিব, মানে 6.75। দেখ এটা বুঝছো না বুঝো নাই, মানে মোট ব্যয় 20% লাভ হইছে, মোট ব্যয়ের 20% মানে কি মোট ব্যয় তাহলে 100 টাকা আর 20 টাকা লাভ, তাহলে 100 টাকা ব্যয় 20 টাকা লাভ, তাহলে আমি বেচছি কত 120 টাকা, তাহলে 120 টাকা বিক্রয় মূল্য হলে নেট লাভ কত টাকা 20 টাকা, 1 টাকা হলে কত 4.5 লাখ টাকা হলে কত। And last রোমান সংখ্যা 2 এ কি চাইছে কার্যকরী মূলধন অনুপাত। উপরে কার্যকরী মূলধন, নিচে চলতি দায়। কার্যকরী মূলধনের সূত্র কি চলতি সম্পদ বিয়োগ চলতি দায়, নিচে চলতি দায়। এবার টাকা বসাও, উপরে 9,15,000 না নাকি 30, 9,30,000, উপরে 9,30,000 চলতি সম্পদ বিয়োগ চলতি দায় হলো 3,15,000, নিচেও চলতি দায় 3,15,000, তাই 9,30,000 থেকে 3,15,000 গেলে দাঁড়ায় কত 6,15,000, নিচে 3,15,000, তাই 6,15,000 কে 3,15,000 দিয়ে ভাগ 1.95:1। এই হচ্ছে তোমাদের অঙ্ক। যাই হোক আজকের অঙ্ক একটু ভেজালও ছিল, মোটামুটি ভালো ভেজালে ছিল। তো আজকে আমরা 3টা অঙ্ক দেখলাম, তো এই 3টা অঙ্কেরই ছবি আমরা গত ক্লাসে দিয়ে দিয়েছি, তারপর যদি কারো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে বলবা। আমি তাছাড়া ভিডিও করেও দিচ্ছি। এটা হচ্ছে তোমার 34 নম্বরের ক খ গ, এটাও গ। এটা হচ্ছে 35-এর ক খ গ, এটাও গ। আর এটা হচ্ছে 6-এর ক খ এবং এটা হচ্ছে গ।
সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এই পর্যন্তই।